আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত যশোর বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন, ওটার সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন কি বলা আছে, যে এখানে একটি উদ্দীপক উপস্থাপন করলাম। উদ্দীপকের এখানে কিছু তথ্য দেওয়া আছে। অ্যাকচুয়ালি উপর থেকে নিচ পর্যন্ত লম্বা করে তথ্য দিয়ে দেওয়া ছিল। আমি এখানে অর্ধেক লিখেছি, এইটা এখানে অর্ধেক লিখছি। অ্যাকচুয়ালি এইটার নিচে কিন্তু এইটা থাকবে, কিন্তু আমি একটু বড় করে লেখা করে দেখানোর জন্য এখানে কিছু অংশ লিখেছি, ওদিকে কিছু অংশ লিখেছি। এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি মূলধনের সূত্র হচ্ছে এই যে আমি উপরে উদ্দীপকের অংশ নিয়ে এসে রাখলাম, ওটা দেখে দেখে আমরা সমাধান করব। নিচে উত্তর লিখতেছি। উত্তর ক, চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আরেকটি কথা বলি, চলতি মূলধনের আরেক নাম কার্যকরী মূলধন, যার ইংরেজি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। যাই হোক, চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এইখানে চলতি সম্পদ কত টাকা আমরা এর মধ্যে খুঁজে খুঁজে বের করতে হবে। এখানে সম্পদ আছে যে প্রাপ্য হিসাব, নগদ তহবিল, মজুদ পণ্য, অগ্রিম খরচ, এই চারটা হচ্ছে চলতি সম্পদ। আমি আবারও বলছি, এই আমি লিখে দিই, চলতি সম্পদ সমান প্রাপ্য হিসাব প্লাস নগদ তহবিল প্লাস মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচ, এই চারটা হচ্ছে চলতি সম্পদ। তো চারটা টাকা লিখি। প্রাপ্য হিসাবে কত টাকা? 90,000 প্লাস নগদ তহবিলে 50,000 প্লাস মজুদ পণ্য 40,000 প্লাস অগ্রিম খরচ 60,000। সব যোগ করে আমরা পাবো 90, 1,40,000, 1,80,000, এই 2,40,000 টাকা। 2,40,000 টাকা টোটাল যোগ করে পেলাম, যেটি চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ পেলাম। এবার আসি চলতি দায়। চলতি দায়ের মধ্যে এখানে এই যে ডান দিকে ছিল, এদিকে কোনো চলতি দায় নাই, এখানে চলতি দায় আছে ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচাবলী, প্রদেয় হিসাব। তাহলে আমরা প্রদেয় হিসাব লিখি প্লাস ব্যাংক জমা অতিরিক্ত প্লাস বকেয়া খরচাবলী বা বকেয়া খরচ, যাই বলি না কেন। এবার মান লিখি। প্রদেয় হিসাব 50,000 প্লাস ব্যাংক জমা অতিরিক্ত 10,000 প্লাস বকেয়া খরচাবলী 30,000। সবগুলো যোগ করে আমরা পেলাম 90,000। এখন আমরা মান লিখবো। চলতি সম্পদ পেয়েছিলাম 2,40,000 মাইনাস চলতি দায় পেলাম 90,000। 2,40,000 থেকে 90,000 বিয়োগ করলে হবে সম্ভবত এই 1,50,000 টাকা। এটাই হচ্ছে আমাদের এই চলতি মূলধন। এটা উত্তর। তো আমরা এইভাবে নিচে খসড়া করে করব। ক নাম্বার শেষ। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে ফিরে আসলাম। খ নাম্বারে বলছে চলতি অনুপাত তড়িৎ অনুপাত নির্ণয় করো। এই যে চলতি অনুপাত করার সময় আমাদের এই যে ক নাম্বারে চলতি সম্পদ পেলাম 2,40,000 টাকা, আবার চলতি দায় পেয়েছি সম্ভবত 90,000 টাকা। ওই দুটো কিন্তু প্রয়োজন হবে। যাই হোক, সমাধানের চেষ্টা করি। ক্ষয়ের প্রথম অংশ চলতি অনুপাত সমান উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। এখানে আমি একটি বিষয় বলে রাখি, এই উপরের অংশটা কিন্তু উদ্দীপক, নিচেরটা হচ্ছে উত্তর। অর্থাৎ আমাদের তোমরা যখন খাতায় উত্তর লিখবে তখন কিন্তু উপরের অংশটা লিখবে না, কারণ এটা উদ্দীপক। নিচেরটা উত্তর কিন্তু, বারবার বলছি আমি। এবার আমরা মান লিখবো। চলতি সম্পদ ক থেকে পেয়েছি, মনে আছে? দাগ দিই। চলতি সম্পদ সম্ভবত 2,40,000 টাকা পেয়েছিলাম। চলতি দায় ক নাম্বারে পেয়েছি? আমরা পেয়েছি সম্ভবত এই 90,000 টাকা। এবার আমরা কি করবো? এইটা ক্যালকুলেটর দিয়ে এটাকে ভাগ করে আমরা পাবো 2.67। এটা হচ্ছে 1:1 দিব। চলতি অনুপাত, যেহেতু অনুপাতের ক্ষেত্রে 1:1 হয়, আর যেখানে আবর্তন কথাটা থাকলে সেখানে বার হয়, আর যখন 100 দিয়ে পার্সেন্টেজ হয় সেখানে 100 দিয়ে গুণ হয়, সেটা পার্সেন্টেজ হয়। এগুলো আমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো। হিসাব বিজ্ঞানের অঙ্ক যতই বুঝি না কেন, প্র্যাকটিস যদি না করি তাহলে কিন্তু মনে থাকবে না। অ্যাকাউন্টিং ইজ নাথিং উইদাউট প্র্যাকটিস। অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে রাখা কঠিন। যাই হোক, এটা হচ্ছে চলতি অনুপাত। তো খ নম্বরে আরো বলেছিল তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে উপরে তড়িৎ সম্পদ নিচে চলতি দায়। তো তড়িৎ সম্পদ নিচে চলতি দায়। তো তড়িৎ সম্পদটা আমাকে বের করতে হবে। তড়িৎ সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ আর অগ্রিম খরচ। অর্থাৎ এটাকে যদি আমি মাইনাস করি
তাহলে এই দুইটা ব্র্যাকেটটা থাকবে না, এভাবে করলেও হয়। আবার যদি মনে করি আমি সমাপনী মজুদ আর অগ্রিম খরচ যোগ করে চলতি সম্পদ থেকে বিয়োগ করবো, তাও হবে। অথবা অনেকে লেখে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ, মানে দুইবার বিয়োগ করে। দুইবার না বিয়োগ করে এই দুটো একবার যোগ করে এর সাথে বিয়োগ করলেও হয়, সমস্যা নেই, একই কথা। এবার আমরা একটু সরল করব। চলতি সম্পদ কত টাকা, ওই ক নাম্বারে বের করি। এবার আমরা মান লিখবো। চলতি সম্পদ ক নাম্বারে পেয়েছিলাম 2,40,000 টাকা। সমাপনী মজুদ পণ্য এই 40,000 টাকা, আবার অগ্রিম খরচাবলী কত 60,000 টাকা। এবার এই দুটো যোগ করে 1 লাখ, এখান থেকে 1 লাখ বিয়োগ করলে 1,40,000 টাকা হবে। এইটা হচ্ছে আমাদের তড়িৎ সম্পদ। আর চলতি দায় তো আমরা ক নাম্বারে পেয়েছিলাম, কোনটা কোনটা, এই যে প্রদেয় হিসাব, ব্যাংক অতিরিক্ত বকেয়া, খরচাবলী, আমি দ্রুত লিখলাম 90,000 টাকা পেয়েছিলাম ক থেকে প্রাপ্ত। চলতি দায়টা ক থেকে প্রাপ্ত, 90,000 টাকা পেয়েছি, ক নাম্বারে বের করেছিলাম। এবার মান লিখবো। তড়িৎ সম্পদ 1,40,000 টাকা উপরে লিখবো, আর চলতি দায় 90,000 টাকা নিচে লিখবো। এবার এইটা ভাগ এইটা সমান হবে 1.56:1 দিব। এই হচ্ছে আমাদের চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত। আবার আমরা উদ্দীপকে ফিরে আসলাম। উদ্দীপকের গ নাম্বার লক্ষ্য করি। গ নাম্বারে বলেছে কার্যকরী মূলধন অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করতে বলেছে। তো কার্যকরী মূলধন অনুপাতে যে নিচে আমি সমাধান করে দেখাচ্ছি, উপরে উদ্দীপক লিখে রাখলাম। কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন, নিচে চলতি দায়। এখন এই অঙ্কের আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে উপরে চলতি সম্পদ মাইনাস চলতি দায় বা নিচে চলতি দায়। কেন সেটা আমি নিচে ব্যাখ্যা দিচ্ছি। এই কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা হচ্ছে এই কার্যকরী মূলধন অনুপাতের সূত্র। তাই আমি যদি এইটা উপরে লিখি তাহলে আর উপরে কার্যকরী মূলধন লেখার দরকার নেই, নিচে এরকম বেরো করার দরকার নেই। কিন্তু আমি যেহেতু 4 মার্কসের প্রশ্ন, এটা 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 2 আর একটা আছে 2 মার্কসের, সেজন্য একটু সুন্দর করে উপস্থাপন করছি। কার্যকরী মূলধন বাই চলতি দায়, এটা হচ্ছে আসল সূত্র, মেন সূত্র। এই মেন সূত্র কার্যকরী মূলধন বের করার জন্য আবার এই সূত্রটা, চলতি সম্পদ মানে চলতি দায়। চলতি সম্পদ ক নাম্বারে পেয়েছিলাম 2,40,000 টাকা। চলতি দায়ও ক নাম্বারে পেয়েছিলাম 90,000 টাকা। 2,40,000 থেকে 90,000 বিয়োগ করলে 1,50,000 টাকা হবে। এটা লিখবো উপরে। আর চলতি দায়ও কিন্তু ক নাম্বারে পেয়েছিলাম 90,000 টাকা, ওইটা লিখবো নিচে। সমান দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করে কত হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 1.67:1। এইভাবে আমরা নিচে বের করে সুন্দর করে দেখাবো, তাহলে অঙ্কটা একটু বড় হবে, দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর, সরি গ নাম্বারের আংশিক। আরেকটা বিষয় বলি, কার্যকরী মূলধন অনুপাতের আরেক নাম কিন্তু চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত এক কথা। অনেক সময় এই বোর্ডে এসেছে যে কার্যকরী মূলধন অনুপাত, এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিতে পারে চলতি মূলধন অনুপাত। সেজন্য বলে রাখলাম কার্যকরী মূলধন অনুপাত আর চলতি মূলধন অনুপাত সেম। এবার বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাতের সূত্র হচ্ছে এই উপরে নিট মুনাফা, কর পূর্ব নিট মুনাফা, নিচে বিনিয়োজিত মূলধন। উপরে কর পূর্ব নিট মুনাফা এই যে দেয়া আছে, আর নিচে বিনিয়োজিত মূলধন। এই অঙ্কে কিন্তু বিনিয়োজিত মূলধন দেয়া নেই, তাহলে কিভাবে নির্ণয় করব? বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। আবার বলছি, সম্পত্তির ভিত্তিতে বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। এই অঙ্কে অলিক সম্পদ নেই, মোট সম্পদ বের করতে হলে আমাদের এই স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ, আচ্ছা সম্পদগুলো যোগ করেও পারবো। এই যে আমি এখানে বের করে দেব। উপরে আমরা এখানে সমাধান করার জন্য বিনিয়োজিত মূলধন অনুপাত সমান মোট সম্পদ মাইনাস চলতি দায়। তো মোট সম্পদ কত টাকা হবে? এই যে হাতে ব্যাংক, এই যে আসবাবপত্র, কল কবজা, তারপরে সব যোগ করে আমরা পাবো 9,40,000। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে 9,40,000 কিভাবে লিখলাম? সেজন্য মোট সম্পদ বলে আমরা ওইগুলো যোগ করে দেখাতে পারি। আসবাবপত্র, প্রাপ্য, কল কবজা এই দুটো স্থায়ী সম্পদ, আর প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, নগদ তহবিল, এগুলি সব যোগ করে, ঠিক আছে, সব যোগ করে আমরা পেলাম অগ্রিম খরচ, এগুলো যোগ করে পেয়েছি 9,40,000 টাকা। এখান থেকে চলতে দায় বিয়োগ করবো 90,000 টাকা, সমান হবে এই 8,50,000 টাকা। এবার মান লিখবো। শুধু কর পূর্ব নিট মুনাফা দিয়ে আছে 1,20,000, আর এটা পেলাম 8,50,000। এটাকে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? সম্ভবত এই 14.12% পাবো। এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। নিচেরটা উত্তর, উপরেটা কিন্তু উদ্দীপক, বারবার বলছি আমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা।
পরের ক্লাসে কি করবে একটু দেখে যাই। ও তোমরা তুলে নাও, অনেকে হয়তো খাতায় তুলতেছে, তুলে নাও। আর পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।